দর্শক, আমন্ত্রণ সব খবর, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজ অনেকেই। শনিবার দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় ২.৫ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখনও চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। তিনি জানান, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কারখানা সরিয়ে ফেলতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে। দুপুর ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় দ্রুততা ছড়িয়ে পড়ে। বহুদূর থেকে দেখা যায় ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রায় ২.৫ ঘণ্টা চেষ্টার পর দুপুর ২.৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পানি মারছি, কিন্তু আগুনের ভয়াবহতা এত, আমাদের এই পানিতে কোনো কিছু হয় নাই। আরেকবার আগুন লাগছে, আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। আমি যে বাসায় থাকি, আমার বাসাটা এই বাসাটার 5টা বাড়ির পরে, ঠিক আছে, সেখান থেকে আমার বাড়ির মানুষ সবাই আতঙ্কে ডরে নেমে গেছে। আমার স্বাস্থ্য সকালে কাজে আসছে, তখন এখানে আগুন লাগার কথা শুনে আমি ফোন দেই, তখন থেকে ফোন বন্ধ। তারপরে থেকে তারিখ খুঁজে পাচ্ছি না। আগুন লাগার সময় কারখানাটিতে অন্তত ৩০ জন শ্রমিক কাজ করছিল বলে জানায় এলাকাবাসী। আগুনের সময় শ্রমিকরা বের হতে পারেনি বলে অভিযোগ তাদের। ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। সন্ধ্যায় ঘটনাস্থলে পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘন বসতিপূর্ণ এলাকায় কেউ যেন গ্যাস এবং কেমিক্যাল জাতীয় কারখানা খুলতে না দেওয়া হয়, সেজন্য প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হবে। আর কি সহায়তা বলেন, রুগী খুঁজতেছি চিকিৎসা করার জন্য। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এইখানে আসছি, এটা ভেঙে এখন দেখব ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়। এটা তো একটা অন্যায় কাজ। এরকম একটা গিঞ্জি এলাকার ভিতরে বারবার মানা করা সত্ত্বেও যদি আইনকে আঙ্গুল দেখে যদি কেউ খুলে থাকে, হি মাস্ট বি কট এবং হি উইল বি পানিশড। আগুন লাগার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি খাত সহ বাংলাদেশের উন্নয়নে আসন্ন বাজেটে সহযোগিতা করতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। এছাড়া বন্ধ সরকারি বেসরকারি কারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী, সচিব ও ব্যবসায়ীদের সমন্বয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল করেছে সরকার, যার সদস্য হিসেবে রয়েছেন DBL গ্রুপের MA জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, অ্যাপেক্সের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়র রহমান ও প্রাণ আরফেলের আহসান খান চৌধুরী। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউন্সিলের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যবসায়ীদের কাছে মতামত চান প্রধানমন্ত্রী। সভায় উত্থাপিত কিছু সংকট তাৎক্ষণিকভাবেই সমাধান করেন তারেক রহমান। বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া, সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে, এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে। পরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রতিষ্ঠানটি সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস,
সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আরও একটি সভা অনুষ্ঠিত হয়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। কাজাখস্তান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 1 লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া টেবিলে উত্থাপন করে অনুমোদন দেওয়া হয় 2 কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব। জরুরি ভিত্তিতে বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানির জন্য ছুটির দিন শনিবার বিকেল 5টার পরে ভার্চুয়ালি বসে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট 3টি প্রস্তাব উত্থাপন হলেও 2টি প্রস্তাব প্রত্যাহার করা হয় 11 লাখ টন ডিজেল ও 1 লাখ টন অকটেন কেনার প্রস্তাব। আর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জিবিএস ট্রেডিং হাউস থেকে 10 লাখ টন ডিজেল এবং 1 লাখ টন অকটেন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে 1 লাখ টন ডিজেল ও কাজাখস্তান থেকে 5 লাখ টন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দেশজুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর বেশিরভাগ পাম্পে চাহিদা বেশি অকটেন ও পেট্রোলের। এই দুই জ্বালানির সংকটও বেশি, তাই পাম্পগুলোর সামনে শনিবারও ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন দেখা গেছে। অনেক গ্রাহক জানান জ্বালানি তেলের সংকটে তাদের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এদিকে ডিপো থেকে দেয়া জ্বালানি তেল পাম্পগুলোতে সঠিকভাবে পৌঁছানো ও বিতরণ তদারকিতে দেখা গেছে কোম্পানিগুলোর প্রতিনিধিদের। তারা বলছেন, গত বছরের হিসেবে পাম্পগুলোকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাম্পের ব্যবস্থাপক বলছেন, চাহিদার অস্বাভাবিক বৃদ্ধিতে বরাদ্দ জ্বালানি তেল শেষ হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগ করেন 11 দলীয় জোটের নেতারা। বলেন, সরকার গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকেও ফ্যাসিবাদের পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেন জোটের নেতারা। বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলের সব কথাই বলেন তারা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এ প্রথম রাজপথের আন্দোলনে বিরোধী দলগুলো। বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় 11 দলীয় জোটের নেতাকর্মীরা। গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান তারা। সংস্কার নিয়ে বিএনপি মুনাফিকি আচরণ করছে বলে অভিযোগ করে সমাবেশে জোটের নেতারা বলেন, সরকার গণরায়কে হাইকোর্ট দেখালে রাজপথে মোকাবেলা করবে জনগণ। আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, we also have a plan. We will never allow fascism to return to Bangladesh. বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফ্যাসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। জোট নেতারা বলেন, গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুদক, মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 20টি অধ্যাদেশ অনুমোদনের জন্য তোলা হচ্ছে না সংসদে। এতে কার্যকারিতা হারাচ্ছে অধ্যাদেশগুলো। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না। তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে অস্বীকার করা মানে এক ব্যক্তির হাতে শাসন কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোটকে অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায়কে অস্বীকার করা নয়,
70 ভাগ রায়ের অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। সমাবেশ শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় জোটের নেতারা। মিছিলে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। পরে মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করে দলকে রাজপথে সক্রিয় করাই এখন বিএনপির অগ্রাধিকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে তিনি একথা জানান। শনিবার রাত 8:30টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলকে সাংগঠনিকভাবে গতিশীল করতে নির্বাচিত হয়ে সরকার গঠনের 47 দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। একই সাথে আগামী কয়েক মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেন তারা। রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পাওয়া যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্য। এটা সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। জনগণের অধিকার লঙ্ঘিত হলে রাজপথে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় সরকারকে জনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর পীরেরবাগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা এলেও তারা জনগণকে দেয়া ওয়াদা ভুলে গেছে। জ্বালানি সংকট নিয়ে সরকারের বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি বলেন, দেশ তেলের ওপর ভাসছে এমন দাবি বাস্তবতা বিবর্জিত। ডিজিটাল ক্লাসের নামে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জনগণকে সাথে নিয়ে জুলাই সনদের সব দাবি আদায়ের ঘোষণা দেন বিরোধী দলীয় এই নেতা। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, কুষ্টিয়ায় আরও 6 শিশু মৃত্যু হচ্ছে। এর মধ্যে রাজধানী মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হচ্ছে 2 শিশুর। ভর্তি হচ্ছে 70 জনের বেশি। চিকিৎসক ও শয্যার কোনো সংকট নেই বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। হামে আক্রান্ত 2 সন্তানকে নিয়ে হাসপাতালের বিছানায় দিনরাত এক মা তাসলিমার। তিনি জানান, ঘরে অসুস্থ তার বড় সন্তানও। আমার এক ঘরে 2 জন। আজকে এখন সন্ধ্যা আমার বড় ছেলেটাও বাসায় অসুস্থ ভাই। বিকাল পর্যন্ত দেখে এমন আছে ওই ছেলেরও এনে নিয়ে আসতে পারি। শনিবার ডিএনসিসি কোভিড হাসপাতালে গিয়ে দেখা যায় ভর্তিরত হামে আক্রান্তদের চাপ। 0 থেকে 7 বছরের শিশুরাই আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন সবচেয়ে বেশি। হাম টেস্ট দিছে, এখনো রিপোর্টটা আসে নাই, তারপরে বোঝা যাবে যে আসলে কি হাম আছে নাকি অন্য কোনো সমস্যা। আজকে 3য় দিন। আজকে 7 দিন এখানে। কি বলছিলেন? আমরা প্রথম 4 দিন হচ্ছে আইসিইউতে ছিলাম, এখন বাকি 3 দিন হচ্ছে আমরা এখানে আসছি। ডাক্তার আজকে আমাদের রিলিজ দিয়ে দিবে। বাবু মোটামুটি ভালো আছে। 24 ঘন্টায় এখানে মারা গেছে 2 জন শিশু। হামের রোগী ভর্তি হয়েছে 70 জনের বেশি। চিকিৎসারত আছেন আরও 304 জন। আর গত 18 দিনে 230 জনের বেশি সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। প্রতিদিনই আমাদের আউটডোরে 400 থেকে 500 হামের রোগী চিকিৎসার জন্য আসছে। এ পর্যন্ত আমরা 550 জন রোগীর মতো ইনডোরে রেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং আজকের দিনে আমাদের এখানে 300 বেশি রোগী ভর্তি আছে। হামের চিকিৎসার জন্য নির্ধারিত ডিএনসিসি কোভিড হাসপাতালটি ওয়ার্ড ও চিকিৎসক সংকট নেই বলে জানান পরিচালক। যত বেশি পরিশ্রম করেই হোক এই সিচুয়েশন থেকে সবাইকে সেভ করতে হবে। সে কারণে আমাদের বর্তমান যে লোকবল আছে আমরা সবাই হাইয়েস্ট ডেডিকেটেড ওয়েতে 100% রোগী দেওয়ার চিকিৎসা করছি। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সেটাতে আমরা লোকবল দিয়ে ম্যানেজ করতে পারছি। কাল থেকে হামের টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ কমে আসবে বলে আশা চিকিৎসকদের। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের সংঘর্ষে ৮ গ্রামের ২ শতাধিক বাসিন্দা আহত হয়েছে। স্থানীয়রা জানায় সংঘাতে জড়ায় মুন্সিরাবাদ, খাপুরা, মাঝিকান্দা, সিঙ্গারিয়া সহ ৮ গ্রামের মানুষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। টানা ৫ ঘন্টা ধরে সংঘর্ষ। লুট করা হয় অর্ধ শতাধিক দোকানপাটের মালামাল। খবর পেয়ে প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। এ সময় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। সবাইকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করাকে কেন্দ্র করে মুন্সিরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ এবং আজিমের কথা কাটাকাটি এবং মারামারি হয়। পরে তাতে জড়িয়ে পড়ে আশপাশের গ্রামের বাসিন্দারাও। যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীর ফ্যাশন সচেতনদের জন্য সেবার নতুন দুয়ার খুলল চায়না মল। জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শোবিজ তারকা ও যমুনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের দোকান নম্বর 22B এবং C-তে উৎসব মুখর পরিবেশে আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, চায়না মলের ব্যবস্থাপনা পরিচালক রিপন ইসলাম তারা ও আদিল খান এবং জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত ফিতা কেটে স্টোরটির যাত্রা শুরু করেন। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি। চায়না মল কর্তৃপক্ষ জানায় আন্তর্জাতিক মানের ডিজাইন ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের পছন্দের পোশাক সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য। শিক্ষার মান ফিরিয়ে আনতে ও নকল ঠেকাতে এবছর কঠোর অবস্থানে থাকবে সরকার, আর এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.মু. এহসানুল হক মিলন। শনিবার দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে কুমিল্লা বোর্ডের 6টি জেলার কেন্দ্রীয় সচিবদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক সিসি ক্যামেরা থাকতে হবে। সিসি ক্যামেরায় সব রেকর্ড থাকতে হবে, পাশাপাশি বিদ্যুৎ সমস্যা সমাধানে আইপিএস রাখতে হবে বলেও জানান তিনি। আগামীতে পরীক্ষায় নকল হলে বা ধরা পড়লে কেন্দ্র সচিবকে দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানে অর্থনৈতিক অসচ্ছলতা থাকে, আমি টাকার ব্যবস্থা করে দেব, কিন্তু সিসি ক্যামেরা থাকতে হবে। ক্লিয়ার? এবং রেকর্ড থাকতে হবে। এই বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন হবে ময়মনসিংহে 3 সালে। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার দুপুরে 3 সালের নজরুল অডিটোরিয়ামে জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উদযাপন এবং সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে উন্নত করতে হলে নতুন করে কাজ শুরু করতে হবে। গ্রামগঞ্জে সংস্কৃতির নানা ধরনের উপাদান ছড়িয়ে আছে, তা নিয়ে কাজ করার আহ্বানও জানান মন্ত্রী। জাতীয়ভাবে পালন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মত দিয়েছেন, সে কারণে আমরা বলতে পারি যে আপনাদের 3 সালে এই জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটা ঝালকাঠির রাজাপুরে মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর 2:30টার দিকে উপজেলার আদাখোল এলাকায় ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, মিলনের সাথে তার স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্ত্রীর পরিবারের কয়েকজন সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মিলন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের মালিকানাধীন দাবি করে একটি বাণিজ্যিক নৌযানে হামলা চালিয়েছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় একটি গণমাধ্যম জানায়, বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরের কাছাকাছি অবস্থান করছিল MSC ইশিকা নামের নৌযানটি। তেহরানের দাবি এটি ইসরায়েলের মালিকানাধীন এবং তৃতীয় কোনো দেশের পতাকাবাহী। এদিকে হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার তথ্য প্রকাশ করে ইরানের আরেকটি সংবাদ মাধ্যম। তারা জানায়, ড্রোন হামলার পর আগুন ধরে যায় জাহাজটিতে। তবে সংবাদে প্রকাশ নৌযান দুটি আলাদা কিনা তা এখনও স্পষ্ট নয়। শনিবার পর্দা নামল 4 দিনব্যাপী 15তম নাভানা ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টের। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এবারের আসর 5 ক্যাটাগরিতে অংশ নেন 829 জন গলফার। আসরে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন ফেরদৌসুর রহমান। ভেটারান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু রেজা মোহাম্মদ হাসনাতুল ইসলাম। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ। এছাড়া লেডি উইনার হয়েছেন মিসেস শায়লা আহসান এবং জুনিয়র বিভাগে সেরা হয়েছেন মাস্টার আব্দুল্লাহ রাফিয়ান কাইয়ুম।
আর দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।